ওকে, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আহ কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করব, তার ভিতরে একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ আর একটা হচ্ছে উপসর্গ। তো আমাদের ক্লাসগুলো কিন্তু নিয়মিত চলতেছে। আমার মনে হয় যে আপনারা ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছেন। এবং প্রায় শেষ, মানে মোটামুটি আমাদের আহ, যে টপিক গুলো আলোচনা চলতেছে সেগুলো প্রায় সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দিবেন, আমার মনে হয় যে সবকিছু ঠিক আছে। স্যার আজকে ফাইম এর ক্লাস করলাম। ওকে, গুড, ভেরি গুড। জি, নিবো, সমস্যা নেই। সব টপিকেরই ক্লাস হবে, অধৈর্য হওয়ার কিছু নাই। অধৈর্য হওয়ার কিছুই নাই, সব টপিকের ক্লাস হবে, চাপ নাই। আচ্ছা, ঠিক আছে, সবাই সালাম দিচ্ছেন। জি, তাহলে আসেন আমরা একটু শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব সংখ্যাবাচক শব্দ। প্রথমত আলোচনা করব সংখ্যাবাচক শব্দ নিয়ে, এরপর আমরা উপসর্গ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এখন শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন সংখ্যাবাচক শব্দ কি। বাংলাতে বেশ কয়েক ধরনের সংখ্যা রয়েছে, ঠিক আছে? তার ভিতরে দেখেন, আমি যদি বলি এক, এটা কিন্তু একটা সংখ্যা। আবার দেখেন, আমি যদি বলি এক, এটাও একটা সংখ্যা। আবার ধরেন আমি বললাম প্রথম, এটা কিন্তু একটা সংখ্যা। বুঝতে পেরেছেন? আবার ধরেন আমি বললাম পহেলা, এটাও একটা সংখ্যা। অর্থাৎ বাংলাতে সংখ্যা প্রকাশে সাধারণত চার ধরনের শব্দ ব্যবহৃত হয়। তাহলে আমি যদি আরেকবার যদি একটু বলি, বাংলাতে কয় ধরনের? চার ধরনের সংখ্যা বাচক শব্দ ব্যবহৃত হয়। তো সেগুলো কি কি আমরা একটু দেখি। প্রথমত এক নাম্বার, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দটাকে আবার বলা হয় থাকে অঙ্কবাচক শব্দ। অঙ্কবাচক শব্দগুলো কি কি? যেমন এক, দুই, তিন, চার, এগুলো অঙ্কবাচক। ফাইন, ঠিক আছে। নাম্বার টু, সেটা হচ্ছে ক্রমবাচক। এইটার আরেকটা নাম হচ্ছে পূরণবাচক, ঠিক আছে? তো এই ক্রমবাচক বা পূরণবাচক এগুলো কি? এগুলো হচ্ছে প্রথম, তারপর হচ্ছে কি আপনার দ্বিতীয়, তারপর দ্বিতীয় বানানটা ভুল হয়েছে, প্রথম, দ্বিতীয়, এরপর হচ্ছে কি তৃতীয়, হ্যাঁ, এরপর চতুর্থ, ইত্যাদি ইত্যাদি। তিন নাম্বার, তিন নাম্বার কি? সেটা হচ্ছে পরিমাণ বাচক। পরিমাণ বাচক, এই পরিমাণ বাচকের আরেকটা নাম হচ্ছে গণনা বাচক। তো গণনা বাচক গুলো কি? গণনা বাচক গুলো হচ্ছে এক, দুই, তিন, এগুলো, ঠিক আছে? আর চার নাম্বার যেটা, সেটা হচ্ছে তারিখ বাচক। তো তারিখ বাচক কি? তারিখ বাচক শব্দগুলো আমরা জানি যেগুলো দ্বারা তারিখ বোঝানো হয়ে থাকে, পহেলা, দোসরা, তেসরা, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাংলাতে সংখ্যাবাচক শব্দ আবার বলছি চার ধরনের: সংখ্যাবাচক বা অঙ্কবাচক, দুই নাম্বার ক্রমবাচক, তিন নাম্বার পরিমাণবাচক, চার নাম্বার তারিখবাচক। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। আবার বলছি, ভাই উপসর্গের বাকিটুকু পড়াবেন না? হ্যাঁ, আজকে পড়াবো তো। আচ্ছা, এইবার আসেন শিক্ষার্থীরা, এখন খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে বললাম, আচ্ছা বলেন তো 10 এটা কোন ধরনের সংখ্যা? বলেন, 10 এটা কোন ধরনের সংখ্যাবাচক শব্দ? দ্রুত একটু উত্তর করেন। আমি বললাম 10। এখন প্রশ্ন হচ্ছে 10 এটা কেমন সংখ্যাবাচক শব্দ, দেখি পারেন কিনা। 10 এটা মানে সংখ্যাবাচক শব্দের ভিতরে কেমন সংখ্যাবাচক শব্দ যাবে? ওকে, বলছে গণনা, একজন বলছে পরিমাণ, আরেকজন বলছে ক্রম। হুম, দেখেন প্যাচ লেগে গেছে, প্যাচ লেগে গেছে। পরিমাণ, গণনা, ক্রম, মানে যে যার মতো করে বলছে। এইবার আসেন একটা শর্টকাট কৌশল আপনাদেরকে বলি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমার দিকে একটু খেয়াল করেন। একটা লাইন মনে রাখবেন। লাইনটা হচ্ছে এমন যে প্রথম পূরণের পহেলা তারিখে, প্রথম পূরণের পহেলা তারিখে 1, 2, 3 সংখ্যাগুলো সংখ্যাগুলো কথায় লিখে, কথায় লিখে
গণনা করা শিখলাম। এবার এখান থেকে আপনি কিন্তু মনে রাখতে পারেন যে প্রথম পূরণের পহেলা তারিখে 1 2 3 সংখ্যাগুলো গণনা কথায় লিখে গণনা করা শিখলাম। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম পূরণের পহেলা তারিখে 1 2 3 সংখ্যাগুলো কথায় লিখে গণনা করা শিখলাম। এখন এখান থেকে খেয়াল করে দেখেন, এই যে প্রথম, এটার সাথে সিমিলার কি আছে বলেন? দ্বিতীয়, তৃতীয়, এই সবগুলোর পরে কি আছে? পূরণ। তার মানে এই টাইপ যেগুলো, এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ। এগুলো কি? পূরণবাচক শব্দ। এখন মনে আছে পূরণবাচকের আরেক নাম কি? ক্রমবাচক। পূরণবাচকের আরেক নাম কি? ক্রমবাচক। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সবগুলো কি? পূরণবাচক। ওকে, আচ্ছা এইবার আসেন পহেলা, এটা সিমিলার কি কি আছে? পহেলা সিমিলার হতে পারে দোসরা, হতে পারে তেসরা, চৌঠা ইত্যাদি। তো এইটার পরে দেখেন কি আছে? তারিখ। তার মানে এটা হচ্ছে তারিখবাচক, অর্থাৎ পহেলা, দোসরা, তেসরা এই সবগুলো তারিখবাচক। আবার দেখেন 1 2 3 4 5 10 12 14 এইভাবে যেগুলো আছে এগুলোকে বলা, এগুলো হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক বা অঙ্কবাচক। কথাই লিখে, ছোটবেলা আমাদেরকে যখন বলা হতো অঙ্কে লিখো, তখন আমরা এভাবে লিখতাম। যখন বলা হতো কথাই লিখো, তখন আমরা বানান করে লিখতাম। যেমন 100 এটা কথাই লিখো, তখন আমরা 100 এভাবে বানান করে লিখতাম। তো এই যে কথাই লিখলাম, ধরেন আমরা লিখলাম 1, আমরা লিখলাম 10, আমরা লিখলাম 20, এই যে কথাই যে লিখলাম, এই কথাই লেখা এগুলোকে বলা হয় গণনাবাচক। তার মানে এগুলো হচ্ছে কি? গণনাবাচক শব্দ। এগুলো কি বাচক শব্দ? গণনাবাচক শব্দ। তাহলে আমার মনে হয় যে এই লাইনটা থেকে প্রথম পূরণের পহেলা তারিখে 1 2 3 সংখ্যাগুলো কথায় লিখে গণনা করা শিখলাম। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো পূরণবাচক, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এগুলো তারিখবাচক, 1 2 3 10 12 14 16 এগুলো সবগুলো সংখ্যাবাচক। ঠিক আছে, কথাই লিখে, আমরা যখন কথাই লিখি, বানান করে যখন লিখি 1 2 3 4 10 100 এগুলো হচ্ছে গণনাবাচক। এইবার আমাকে একটু বলেন এই টেকনিকটা ক্লিয়ার কিনা? ওকে, একদম বলছো গুড আইডিয়া। তো এই কনসেপ্ট আপনি যদি মানে মনে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে একদম ক্লিয়ার। মানে এইখান থেকে আপনার আর ভুল হওয়ার মানে কোনো চান্স নেই। অর্থাৎ এইটার ভিতরে আপনি দেখেন আপনার সবগুলো, এখন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক, এটা কেমন শব্দ, এটা কোন ধরনের তারিখবাচক শব্দ, আপনি ইজিলি এটা মনে রাখতে পারবেন। ওকে, ওকে সবাই ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার আসেন আরো কিছু টেকনিক শিখে দিই। যেমন পরিমাণবাচক, ক্রমবাচক এগুলোর মধ্যে আমাদের খুব মানে খুব ঝামেলা হয়। ঠিক আছে, তো এই ঝামেলাগুলো আপনারা কিভাবে ক্লিয়ার করবেন? ঝামেলাটা কি আমি আপনাকে আপনাকে বুঝাই। ঝামেলাটা হচ্ছে, ধরেন এই যে ক্রমবাচক আছে, এইটার আরেকটা নাম হচ্ছে পরিমাণবাচক। কি রে ভাই, দেন ভাই, কেমন লাগে? এই রে ভাই, গতকালের ক্লাসটা ঠিক মতো নিতে পারলাম না, আজকে সমস্যাগুলো কেন? দেন ভাই, কেমনটা লাগে কোন তো? শেট, দেখ। ওকে, মাঝে মধ্যে মানে মনটা চায় বুঝছেন, এরকম মাঝে মধ্যে হয়, মানে ক্লাস নিলে মানে টানা 2টা ক্লাসের সমস্যা হলে ভাই বলেন মাথা ঠিক থাকে? ওকে আসেন, এরপর আসেন ক্রমবাচক যেটা আছে, এইটা দেখছেন আমার ধমক খাই বোর্ড সোজা হয়ে গেছে। তো ক্রমবাচক যেটা আছে এটার আরেক নাম কিন্তু পরিমাণবাচক। আবার আপনি খেয়াল করে দেখেন অঙ্ক বা এই, আবার আপনি খেয়াল করে দেখেন পূরণবাচক যেটা আছে, পূরণবাচক, সরি ক্রমবাচকের আরেকটা নাম হচ্ছে আহ পূরণবাচক। খেয়াল করুন ক্রমবাচকের আরেকটা নাম কি? পূরণবাচক। আবার খেয়াল করে দেখেন গণনাবাচক যেটা আছে, গণনাবাচকের আরেকটা নাম কি? পরিমাণবাচক। তো আমরা পরীক্ষাতে প্রায় এই জিনিসটা ভুল করি। ভুলটা কি করি? আমরা ভুলটা করি এই জায়গায়, আমরা ভুলটা করি এই জায়গায় যে এগুলোর কোনটার অপর নাম কি আমরা এটা ভুলে যাই। তো মনে রাখবেন এগুলোকে আপনি এইভাবে মনে রাখতে পারেন। আপনি মনে রাখবেন গফ, গফ মানে কি? গতে গণনাবাচক। খেয়াল করেন, গতে কি? গণনাবাচক। আর পতে কি? পতে পরিমাণবাচক। ঠিক আছে, পতে পরিমাণবাচক। তাহলে মনে রাখলেন গপ। এরপর মনে রাখবেন ক্র, পু। ঠিক আছে, তাহলে এই এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্রমবাচক। তাহলে ক্রমবাচকের আরেক নাম কি? পু। পু মানে কি বলেন? পূরণবাচক। তাহলে এখান থেকে আপনি কিন্তু মনে রাখতে পারেন যে একটা গণনাবাচক আর গণনাবাচকের আরেক নাম পরিমাণবাচক।
একটা ক্রমবাচক আর একটা নাম হচ্ছে কি পরিমাণবাচক, ঠিক আছে স্যার? আপনার মাথা অল্পতে গরম হয়ে যায়, হ্যাঁ আমার অনেক কিছু গরম হওয়ার আগেই মাথাটা গরম হয়ে যায়, এটাই সবচেয়ে বড় সমস্যা, আপনি বুঝছেন। আচ্ছা এইবার জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে খেয়াল করে দেখেন এই গণনাবাচক এইটা আমার মনে হয় যে এটার আরেক নাম কি পরিমাণবাচক, তাহলে ক্রমবাচক এটা আরেক নাম কি পূরণবাচক, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার, বুঝছেন? ওকে ঠিক আছে, একদম গপ মানে গার্লফ্রেন্ড, এই গপ সেই গপ না, এটা হচ্ছে ফ আর এখানে দিছি প। আপনি মনে রাখেন, ধরেন আপনার গার্লফ্রেন্ড মানে যেমনি ইচ্ছে এমনি মনে রাখেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা ক্লিয়ার সবাই। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে আপনি এখন যেটা শিখবেন এটা আপনি চিন্তাই করতে পারবেন না যে ভাই আপনি এত সহজে এত জিনিস নিয়ে এত সহজে কিভাবে শিখান। ঠিক আছে, আসেন জিনিসটা খেয়াল করেন। ধরেন ক্রমবাচক শব্দগুলো আমরা একটু লিখি, খেয়াল করেন ক্রমবাচক, ঠিক আছে, বা পরিমাণবাচক একই জিনিস, সরি পূরণবাচক। তো পূরণবাচক আমরা এটার আরেকটা নাম হচ্ছে কি ক্রপু, মানে কি ক্র মানে ক্রমবাচক, পু মানে কি পূরণবাচক। এখন বলেন তো একের ক্রমবাচক কি হবে, বলেন প্রথম। আচ্ছা তাহলে বলেন 10-এর ক্রমবাচক কি হবে, ওকে ফাইন দশম, ঠিক আছে। এইবার খেয়াল করে দেখেন, এইবার একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ এভাবে আপনি বললেন। আপনি নর্মালি চিন্তা করে দেখেন তো, আমি যদি আপনাকে যদি প্রশ্ন করি যে 19-এর ক্রমবাচক কি হবে, আপনি বললেন ভাই ঊনবিংশ, ওকে ফাইন মিললাম, মানলাম। 20-এর কি হবে, ধরেন আপনি বললেন ভাই বিংশ। 21-এর কি হবে, একবিংশ, দ্বাবিংশ, ত্রাবিংশ। ভাই এইভাবে বলতে থাকেন, দেখেন আপনি কিন্তু সর্বোচ্চ 24-25-এর উপর আপনি পারবেন না। আচ্ছা বলেন তো 34-এর তাহলে ক্রমবাচক কি হবে, কারা পারবেন? বই দেখেন না, বই দেখেন না, মানে শিখেন ভাই, এখানে ভুল করেন লাভ আছে। খেয়াল করেন তাহলে 34-এর ক্রমবাচক কি হবে, আপনি আমাকে একটু বলেন। 34-এর ক্রমবাচক পারবেন না আমি জানি, আপনি সর্বোচ্চ 20-25টা পারবেন, এর বেশি আপনি কিন্তু পারবেন না। খুব গুরুত্বপূর্ণ ভাই, একটু মনোযোগ দেন আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, একজন বলছে যে একজন বলছে 34 অংশ, আরেকজন বলছে 34তম, তাহলে তো ভাই হয়েছেই 55 কি হবে, 55 অংশ, 55তম, তাই না? বিষয়টা তো এমন না ভাই, পারা যাবে না, পারবেন না ভাই। তো চেষ্টা করছেন, ধন্যবাদ। আরেকজন লিখছে কি 34-এর ক্রমবাচক হচ্ছে 34,000, ভেরি গুড। মানে ভাই ক্রিয়েটিভিটি কারে কয় দেখেন, পারবেন না। এখন বলে ভাই পারি না, কথা শেষ। মানে না পারলে এটারে আপনারা মানে কি করবেন না কি করবেন, আসেন জিনিসটা এখন আসেন, এখন দেখেন। তো এই চার্টটা আপনার একটু মনে রাখেন, এই চার্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু খেয়াল করেন। এখন এই চার্টটা আমি আপনাকে একটু বুঝাই, আপনি একটু গুরুত্ব দেন, তাহলে দেখবেন যে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার। আমি এই পাশে লিখলাম এক, এ পাশে লিখলাম দা অথবা দি, এ পাশে লিখলাম ত্রয় অথবা ত্রি, এ পাশে চতু, পঞ্চ, ষট বা ষোড়, সপ্ত, অষ্ট বা অষ্টাম, নব, শেষ। মানে 1 2 3 4 এভাবে 9 পর্যন্ত আপনি লিখলেন। এবার এই পাশে আবার আমরা লিখলাম একের সাথে লিখলাম 10, দা বা দিয়ের সাথে লিখলাম বিংশ, ত্রয় বা দিয়ের সাথে লিখলাম ত্রিংশ, চতুয়ের সাথে লিখলাম চত্বারিংশ, পঞ্চের সাথে লিখলাম পঞ্চাশতম, মানে ষট বা ষোড়ের সাথে লিখলাম ষষ্ঠীতম। এরপর খেয়াল করে দেখেন সপ্তমের সাথে লিখলাম সপ্ততিতম, অষ্টায়ের সাথে লিখলাম আশিতম, নবয়ের সাথে লিখলাম নবতিতম। তো জিনিসটা খুব ইজি, আপনি কি করবেন ভাই, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এই জিনিসটা মুখস্থ করবেন। আমি ধরে নিলাম যে আপনি এখন পর্যন্ত এটা মুখস্থ জানেন না, কোনো সমস্যা নাই, স্লাইডে লেখা বুঝে যাচ্ছে না, আমি বুঝতে পারছি, এই ফন্টটা মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে বুঝতে পারবেন হয়তো ভালো। আচ্ছা তো খেয়াল করে দেখেন, এখন এই জিনিসটা আপনি একটু যদি খেয়াল করেন, আমি এখন এই জিনিসটা আপনাকে খুব ইজিলি জিনিসটা আমি আপনাকে বুঝাবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি একটু ভালো করে খেয়াল করেন। এখন এই জিনিসটা আপনার কাজ হচ্ছে, আপনার ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আপনার যে কাজ সেটা হচ্ছে ভাই আপনি এই জিনিসটা একটু ভালো করে পড়বেন। আমি একটু জুম করে দিই, তাহলে আপনাদের আরো ভালো বুঝতে পারবেন। ওকে ঠিক আছে, ওকে ফাইন, আসেন আমরা জুম করে দিলাম। আচ্ছা তো এখন খেয়াল করে দেখেন, আপনাদের কাজ হচ্ছে আপনারা অবশ্যই এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন। আমি ধরেই নিলাম যে আপনি এখন পর্যন্ত এই জিনিসটা ধরেন আপনি আপনি জানেন না, ঠিক আছে। এখন ধরেন আপনাকে বলা হলো যে 34 এটার ক্রমবাচক কি, আমরা আগে যেটা লিখেছি ওটা একটু সলভ করে দেখি, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন পরীক্ষাতে প্রশ্ন এলো যে 34 এটার ক্রমবাচক কি হবে। এখন একটু ভাইয়া একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমরা একটু সলভ করি যে 34 এটার ক্রমবাচক কি হবে। এখন যখন আপনাকে 34 বলছে তখন আপনার কাজটা কি খেয়াল করে দেখেন। কাজটা হচ্ছে আপনি প্রথমে এটাকে বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করলে আপনি কি পাবেন খেয়াল করে দেখেন, বিশ্লেষণ করলে পাবেন প্রথমে একটা 4, এরপর 30, অর্থাৎ এইভাবে আপনি বিশ্লেষণ করবেন। যদি 36 বলেন তাহলে মানে
শূন্য ডিজিটের পরের যেটা থাকবে ওইটাকে আপনি আলাদা করে ফেলবেন, ঠিক আছে? তাহলে 34 আপনি এখানে 4টাকে নিয়ে আসবেন, মানে পরে যেটা থাকবে এটাকে আগে নিয়ে আসবেন, বাকি কত থাকে? তাহলে 34 থেকে 4 বাদ দিলে বাকি থাকে 30, এটা করে ফেলবেন। এখন 4-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, 4-এর জন্য আপনি 4-এর ঘর থেকে এটা নেবেন, তাহলে 4-এর জন্য নিলেন কি? চতু। ওকে, এখন 30-এর জন্য আপনি কি নেবেন খেয়াল করেন, আপনি নিলেন যে চতু, এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি 30-এর জন্য নেন, তাহলে 30-এর জন্য এই যে ত্রিংশ নিলেন, তাহলে চতু ত্রিংশ। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এইখান থেকে আপনার কিন্তু ইজিলি আপনি কিন্তু মানে ক্রমবাচক শব্দটা বের করে ফেললেন। তাহলে 34-এর ক্রমবাচক কি? চতুর্ত্রিংশ। আচ্ছা এইবার আসেন আমরা একটু বের করি 45-এর ক্রমবাচক বের করি। তাহলে এখন কাজ কি ভাই? 5টার আগে নিয়ে আসেন, তাহলে বাকি কত থাকে বলেন? 40। ওকে ফাইন, তাহলে 40 আপনি বের করলেন, ঠিক আছে। এবার 5-এর জন্য এই যে প্রথম ঘর থেকে নেন, তাহলে 5-এর জন্য নেবেন পঞ্চ। 40-এর জন্য তাহলে 4-এর ঘর থেকে নেন চত্বারিংশ, তাহলে পঞ্চ চত্তা রিংশ। কাজ শেষ। এইবার বলেন জিনিসটা কি বুঝছেন কিনা? তাহলে আমরা আরো কিছু সলভে যাব, বুঝছেন? তাহলে খেয়াল করে দেখেন পঞ্চ, ঠিক আছে, পঞ্চ চত্বারিংশ, বুঝছেন? মানে সেকেন্ড ডিজিট আপনার আগে নিয়ে আসবেন। ওকে, জিনিসটা কিন্তু ক্লিয়ার। এখন এই যে এই যে যেটা আছে এইটা আমি তো বলে দিলাম, আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন ভাই, তাহলে আপনার জন্য কিন্তু জিনিসটা বুঝতে অনেকটা সহজ হবে। মানে এটার একটা এইটার একটা স্ক্রিনশট নেন, তাহলে যখন আপনি যখন নোট করবেন তখন আপনার জন্য বুঝে বুঝে আপনি এগুলো নোট করতে পারবেন, ঠিক আছে? বুঝছেন তো? আচ্ছা খেয়াল করেন এভরিওয়ান, তাহলে স্ক্রিনশট নেওয়া শেষ আমার আমার মনে হয়, ঠিক আছে। এইবার এই জিনিসটা থেকে খেয়াল করে দেখেন, এই জিনিসটা থেকে আমরা এখন আমরা এখন এইটার একটু খেয়াল করেন, আমরা এখন এই জিনিসটা থেকে এটা একটু ভালো করে বুঝি। সো খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে বলা হচ্ছে যে 77-এর ক্রমবাচক কি হবে? তাহলে খুব সিম্পল, প্রথমে শব্দটাকে এভাবে ভাঙবেন 7 70। এবার চকের প্রথম ঘর থেকে 7 মানে কি? সপ্ত। দ্বিতীয় ঘর থেকে 70 মানে কি? সপ্ততিতম। এবার দুটোকে যোগ করুন, তাহলে সপ্ত প্লাস সপ্ততিতম, অর্থাৎ 77-এর ক্রমবাচক হচ্ছে সপ্ত সপ্ততিতম। দ্যাটস ইট। বুঝছেন? বুঝছেন তো? আচ্ছা আরো কয়েকটা উদাহরণ দিন, একজন বলছে হিউজ উদাহরণ আছে ভাই। এবার আপনি একটু 95-এর ক্রমবাচক বের করেন তো দেখি পারেন কিনা। 95-এর ক্রমবাচক বের করেন, 1 দিয়ে এটা বের করেন, 2 দিয়ে 44-এর ক্রমবাচক বের করেন, 3 দিয়ে 22-এর ক্রমবাচক বের করেন। উত্তর একটু পর আসতেছে, আপনি একটু ট্রাই করে দেখেন। বুঝছেন? স্যার এটার পিডিএফ দিবেন না? এটার পিডিএফ দেওয়ার মতো কিছুই নাই, মানে এখানে স্লাইডে আছে 2-3টা, পিডিএফ কি দিব? আপনি এগুলো একটু নোট করে দেখেন। ভেরি গুড, একটু আর্লি করেন। দ্রুত। আচ্ছা তো আসেন আমরা একটু সলভ করি। প্রথমত এটাকে একটু বিশ্লেষণ করেন, তাহলে 5 এরপর হচ্ছে কি 90। এখন 5-এর জন্য পঞ্চ, 9-এর এখানে কি হবে? নবতিতম। তাহলে আসেন কি হবে? পঞ্চ নবতিতম। বুঝছেন? তাহলে 44 এটাকে বিশ্লেষণ করেন, 4 এরপর কি 40, তাহলে মনে আছে চতুচত্বারিংশ, তাহলে চতুচত্বারিংশ। 22 এটা কি হবে বলেন? দাবিংশ, ঠিক আছে। এখন দ্বিবিংশ কখনো আমরা বলি না, আমরা কি বলি? দাবিংশ বলি। দাবিংশ এটাই সুন্দর। এইবার বলেন এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার কিনা? আমার মনে হয় যে এরপর এখান থেকে আপনাদের আর ডাউট থাকার কোনো মানে কোনো ওয়ে নাই। আমাকে একটু বলেন যে এতটুকু পর্যন্ত আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার কিনা।
বলেন ক্লিয়ার কিনা, তাহলে সামনে আগাবো। ওকে ক্লিয়ার। এইবার আসেন আরেকটা আরেকটা জায়গা থেকে আমাদের এখানে প্রবলেম আসে ভগ্নাংশের ক্ষেত্রে। পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে এটা কি ন্যূনতা প্রকাশ করে নাকি এটা আধিক্য প্রকাশ করে, এটা কি ন্যূনতা প্রকাশ করে নাকি এটা আধিক্য প্রকাশ করে। একটু খেয়াল করে দেখেন। এখন ন্যূনতা প্রকাশ করে এটা আগে এটা বুঝতে হবে যে কখন ন্যূনতা প্রকাশ করে, এরপর হচ্ছে কখন আধিক্য প্রকাশ করে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবেন ন্যূনতা এবং আধিক্য কেবল ভগ্নাংশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কেবল ভগ্নাংশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে রাখবেন যদি কখনো দেখেন নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তাহলে সেটা ন্যূনতা প্রকাশ করে। এটা কি প্রকাশ করে? এটা ন্যূনতা প্রকাশ করে। কিন্তু যদি উল্টা দেখেন যে নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তাহলে সেটা আধিক্য প্রকাশ করে। কি প্রকাশ করে বলেন? আধিক্য প্রকাশ করে। আরেকবার একটু বলে দিচ্ছি। যদি দেখেন নিচে ছোট সংখ্যা, নিচে ছোট সংখ্যা উপরে বড় সংখ্যা, উপরে বড় তার মানে আধিক্য, উপরে ছোট তার মানে ন্যূনতা, এভাবে মনে রাখেন। তাহলে এইবার আপনারা আমাকে একটু বলেন তো, ধরেন আমি লিখলাম 1200, এরপর আমি লিখলাম 300, এইটা কি ন্যূনতা প্রকাশ করে নাকি এটা আধিক্য প্রকাশ করে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে বলেন, এইটা কি ন্যূনতা প্রকাশ করে নাকি এটা আধিক্য প্রকাশ করে? বলেন। গুড। এখানে উপরে বড় সংখ্যা তার মানে এটা আধিক্য প্রকাশ করে, সহজ জিনিস। তাহলে একটা কনসেপ্ট আমরা বুঝলাম যে যখন আমরা দেখব নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তখন সেটা ন্যূনতা। মানে উপরে ছোট তার মানে ন্যূনতা, উপরে বেশি তার মানে আধিক্য, সহজ জিনিস। এইবার আসেন একটা জিনিস আপনারা মনে রাখবেন যে যখন পনে বুঝাবে, পনে, এই পনে বুঝালে সেক্ষেত্রে ন্যূনতা প্রকাশ করে, ন্যূনতা প্রকাশ করে। জিনিসটা আমি আপনাকে বুঝাই। পরে বুঝালে কিভাবে ন্যূনতা প্রকাশ করে জিনিসটা আপনি বুঝেন। ধরেন আমার বলা হলো যে পনে তিনটা, খেয়াল করেন পনে তিনটা। এখন এই যে পনে তিনটা, এটাকে আপনি কিভাবে লিখবেন? এটাকে আপনি লিখবেন 2 তারপর 4/3। এটা মানে তো পনে তিনটা, এটা আগে আপনাকে বুঝতে হবে। এখন এটা মানে কিভাবে পনে তিনটা, এটা বিশ্লেষণ করার দরকার নেই। মানে পনে তিনটা দ্যাটস মিন আপনি যদি ঘড়ির কাঁটার দিকে যদি তাকান, এখানে ধরেন সাপোজ এটা একটা ঘড়ির কাঁটা, এই জিনিসগুলো বুঝতে হবে। যদি আমি ম্যাথ পড়াই না, এগুলো অনেকটা ম্যাথের মতো জিনিস। আপনাকে আইকিউ টাইপের প্রশ্ন আসে না, আপনার গাণিতিক আইকিউ যেগুলো সলভ করেন, এই টাইপ আর কি ব্যাপারটা। তো খেয়াল করে দেখেন এই যে ঘড়ি, আমরা যদি এটাকে যদি সমভাবে যদি ভাগ করি, তাহলে সমভাবে ভাগ করলে 4টা ভাগে ভাগ করতে পারে। তাহলে দেখেন 4 ভাগ। এখন পনে তিনটা দ্যাটস মিন কত, আগে আপনি এটা বুঝেন। পনে তিনটা তার মানে হচ্ছে 2টা 45। এখন 2টা 45 মানে কিন্তু এখানে কিন্তু শূন্য শূন্য, এখানে ঘড়ির কাঁটা 15, এখানে ঘড়ির কাঁটা 30, এখানে ঘড়ির কাঁটা 45। তার মানে দেখেন 3 ঘর কিন্তু চলে আসছে, বাকি আছে 1 ঘর। এই যে পনে বোঝাচ্ছে এটা ন্যূনতা। এখন খেয়াল করে দেখেন 4/3 তার মানে কি, কিভাবে এটা ন্যূনতা বুঝায়, মজার জিনিস। দেখেন তো, যখন ঘড়ির কাঁটা এইভাবে আস্তে 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 যখন 45-এর ঘরে যখন চলে আসছে ভাই, খেয়াল করেন ভাই, চাপ নিয়েন না। এখন এই যে যখন 45-এর ঘরে যখন চলে আসছে, তখন সময় কি বেশি হয়ে গেছে নাকি অল্প একটু সময় বাকি আছে বলেন? অবভিয়াসলি অল্প একটু সময়। সে কিন্তু অলরেডি 3 ভাগ ক্রস করে আসছে, তার মানে আর 1 ভাগ বাকি আছে, অল্প সময় বাকি আছে, ন্যূনতম একটা সময় বাকি আছে। এই জন্য পনে বুঝালে সেটা ন্যূনতম। এখন পৃথিবীর যত পনে বলুক, পনে তিনটা, পনে চারটা, পনে 10টা, পনে 11টা, পনে 12টা, সবগুলো ন্যূনতা প্রকাশ করে। আমাকে একটু বলেন তো এই জিনিসটা ক্লিয়ার কিনা। স্যার বাংলা ক্লাসে সবাই বাংলিশ বাদ দিয়ে শুদ্ধ বাংলায় লিখলে সুন্দর দেখায়। আর সুন্দর দিয়ে কি হবেন ভাই, এখানে শিখতে আসছেন, শিখেন, যায় যেভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। আমি আপনার কমেন্ট বুঝলেই হইল। ঠিক আছে, বলেন জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার, ওকে একদম ক্লিয়ার। এখন ভাই সিম্পল কথাটা আপনি বুঝেন, যদি পনে বুঝালে যদি ন্যূনতা প্রকাশ করে, তাহলে ভাই আড়াই বুঝাক কিংবা সোয়া বুঝাক, খেয়াল করেন, তাহলে সেটা আধিক্য প্রকাশ করে। তার মানে যদি সোয়া বুঝায়, যদি আড়াই বুঝায়, অর্থাৎ যদি 1.5 বুঝায়, এইগুলো বুঝালে অবভিয়াসলি এগুলো আধিক্য প্রকাশ করে। জিনিসটা আমি আপনাকে আরো সহজ করে বুঝাই। সাপোজ এটা একটা ঘড়ির কাঁটা।
দেখি এটা একটা ঘড়ি, ধরেন আমি একটা ঘড়ি আঁকলাম, এটা একটা ঘড়ি সাপোজ ধরেন। এখন আমাকে বলা হলো যে আড়াইটা, আড়াইটা মানে কি? আড়াইটা মানে 2, আর 4 ভাগের কত বলেন? 4 ভাগের 2, আড়াইটা, এটাই তো। তাহলে খেয়াল করে দেখেন তো, এই যে মূল টাইমটা কিন্তু এইটা 00, এখানে 15, এখানে 30, তাহলে আড়াইটা তো বেসিক্যালি 2 গিয়ে এরপর আবার ঘড়ির কাঁটাটা এখানে চলে আসবে। তার মানে দেখেন মূল টাইমটা থেকে সে কিন্তু বেশি হয়ে গেছে, মূল টাইমটা থেকে বেশি হয়ে গেছে। এই যে বেশি হয়ে গেছে, এই জন্য আড়াই বুঝালে সেটা কি? সেটা আধিক্য প্রকাশ করে। আবার ধরেন বলা হলো 12:15, তার মানে কি 12, 12টা 15, তার মানে 4 ভাগের কয় ভাগ গেছে? 1 ভাগ গেছে। ভালো করে বুঝেন। তাহলে দেখেন এই ঘড়ির কাঁটা যদি 12:15 মানে 12টা 15 হয়, তাহলে মূল 12টার কাঁটা হচ্ছে এখানে, এখান থেকে 15 মিনিট বেশি হয়ে গেছে, এখানে হচ্ছে কি 15, তাহলে বেশি হয়ে গেছে, তার মানে এটা আধিক্য প্রকাশ করে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এইবার আমাকে বলেন ক্লিয়ার কিনা। 3 সমস্ত 4 ভাগের 3 ভাঙলে তো 11 ভাই রে মানে বলছি যে যদি এটা তো আলাদা, যদি আপনার এই হিসাবে দেয়, এইভাবে দেয়, তাহলে সেক্ষেত্রে অনুন্নত আধিক্যের এই এই ফরম্যাটটা আপনি বলবেন। বুঝতে পেরেছেন? বুঝছেন? ওকে ফাইন, ক্লিয়ার। এইবার আমাকে, ওকে, জিনিসটা ক্লিয়ার না? খুব সিম্পল বিষয়। আচ্ছা এইবার খেয়াল করে দেখেন, এইবার আমার মনে হয়েছে জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এইবার আসেন আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই। তো এই প্রশ্নটা একটু সলভ করি, যা একবিংশ হচ্ছে কি? একবিংশ কি গণনাবাচক, একবিংশ কি তারিখবাচক, পূরণবাচক, সব মানে কি হবে একবিংশ? এটা জি ঘড়ির সময়ের ক্ষেত্রে ভিন্ন হবে। ওকে, আমাকে একটু বলেন এইটা কি হবে? এই প্রশ্নের উত্তর উত্তর করেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তো প্রশ্নটা একটু সলভ করি আমরা। ওকে, ওকে ক্লিয়ার। তো আসলে আমরা মোটামুটি উত্তর বুঝতে পেরেছি যে এটা অবভিয়াসলি এটা কি হবে, পুরো, হ্যাঁ কি হবে, পূরণবাচক অথবা ক্রমবাচক। এখন ক্রমবাচক তো অপশনে নাই, কারণ যেটা পূরণবাচক সেটাই ক্রমবাচক। ওকে আসেন এই প্রশ্নটা একটু সলভ করি, কোনটা পূরণবাচক শব্দ? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যে কোনটা পূরণবাচক শব্দ? বলেন এখানে পূরণবাচক কোনটা হবে? একদম ইজি প্রশ্ন। কি হবে বলেন? গুড, ভেরি গুড। এটা একবিংশ, আগের প্রশ্নটার মতোই সেম প্রশ্ন। কোনটি পরিমাণবাচক শব্দ এবার বলেছি। এখানে খুব সিম্পল, মানে কোন শব্দটা দ্বারা পরিমাণ বোঝাচ্ছে আপনি একটু বলেন তো, কোন শব্দটা দ্বারা পরিমাণ বোঝাচ্ছে বলেন? আচ্ছা তো খুবই সিম্পল, পোয়া। ওকে, আচ্ছা। তো আমার মনে হয় যে জিনিসগুলো মানে এই টপিকটা থেকে পরীক্ষাতে খুব বেশি প্রশ্ন আসে না, তবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। ওকে, এইবার আমাকে একদম বলেন তো যে সংখ্যাবাচক শব্দ থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ভুল করার সুযোগ আছে কিনা? জিনিসটা কি বুঝছেন? আগে কি এত সহজে আপনি কি কোথাও মানে পড়ছেন? আমার একটু বলেন তো। এভাবে পড়ছি নাইলে পড়ি নাই, বলেন। ওকে, বলেন দ্রুত। ওকে, এইবার আসেন আমরা একটু উপসর্গ নিয়ে আলোচনা করি। গত ক্লাসে যদিও আমরা উপসর্গ নিয়ে আংশিক আলোচনা করেছি। প্রথমত উপসর্গ কি এটা আমরা খুব ভালো করে জেনেছি গত ক্লাসে। উপসর্গের প্রকার পড়তে গিয়ে আমাদের নেটে প্রবলেম হয়েছে। তো উপসর্গের প্রকারটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে বলেছি স্পেশালি তৎসম 21টা উপসর্গ, বাংলা 21টা উপসর্গ, তৎসম 20টা উপসর্গ আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। কি করতে হবে বলেন? মুখস্থ করতে হবে। তো এইটা মুখস্থ করার জন্য আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে একটা নিয়মে দেখিয়েছি। আপনি গুগলে গিয়ে সার্চ দেন, ইউটিউবে গিয়ে সার্চ দেন যে উপসর্গ মনে রাখার কৌশল, অ্যাভেলেবেল গল্প আসবে, মনে রাখার কৌশল গুলো আসবে। তো এখন এই জিনিসগুলো রিপিট করার কিছু নাই। যারা এমনি মুখস্থ করতে পারেন তারা পারেন, গুগল ইউটিউবে সার্চ দেন। আমি গল্প পড়ানোর জন্য আপনার থেকে টাকা নিই নাই, ব্যাপারটা বুঝতে পেরেছেন? সেগুলো আপনি আপনার মতো করে পড়ে নিন।
ওকে, ঠিক আছে, ওকে। জি, সংখ্যাবাচক শব্দের টপিকটা ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তো আমরা মোটামুটি এই জিনিসগুলো আপনি যদি উপসর্গগুলো আপনার বই থেকে মুখস্থ করতে পারেন, অনেক বইতে ছন্দ টেকনিক দেওয়া থাকে, মুখস্থ করেন, না পারলে ইউটিউবে গিয়ে সার্চ দেন, বাট কত হচ্ছে ভাই আপনাকে উপসর্গগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইবার আসেন আমরা এখন মোটামুটি উপসর্গের বেসিক আলোচনায় চলে যাই, মানে মূল আলোচনাতে আমরা চলে যাই। আচ্ছা, তো মূল আলোচনাতে চলে যাচ্ছি। প্রথমত আসেন উপসর্গ বের করার কৌশলটা একটু জানবো, বের করার কৌশলটা আমরা একটু জানবো, বের করার যে কৌশল, সেই কৌশলটা সম্পর্কে আমরা একটু আলোকপাত করি যে আপনি কিভাবে উপসর্গ বের করবেন। আচ্ছা, একটু বাহিরের কমেন্ট করবেন না দয়া করে, মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখেন, মুখস্থ করা আপনার মুখস্থ করার পদ্ধতি দিয়ে দেন, মানে মুখস্থ করার পদ্ধতি কি দিয়ে দিব রে ভাই? এই যে এগুলো গত ক্লাসে দেখা, আমি আমার কাছে ভাই এসব মানে এগুলো ভালো লাগে না, এই গল্প টল্প পড়ানো। মানে আমি চাই যে প্র্যাকটিক্যালি আপনাকে জিনিসগুলো বুঝাইতে, আপনি বুঝতে হবে যে উপসর্গ মানেটা কি। এখন আপনি মুখস্থ করবেন না, এটা তো আসলে হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে নেন, একটা দ্রুত স্ক্রিনশট নেন, সময় কম। আচ্ছা, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, অর্থাৎ এখান থেকে আপনি মিলে মিলে পড়বেন। এগুলো এমনিতেই মুখস্থ করার বিষয়, এগুলো আপনার ছন্দ লাগবে কেন ভাই? ওকে, স্ক্রিনশট নেন দ্রুত। ওকে, এইটার একটা স্ক্রিনশট নেন, এগুলো তো প্রশ্ন, এগুলো আমরা গত ক্লাসে সলভ করেছি। এখানে একটা স্ক্রিনশট নেন, দ্রুত স্ক্রিনশট নেন। ওকে, ওকে, এইটার একটা স্ক্রিনশট নেন, অর্থাৎ এখান থেকে আপনি মিলে মিলে পড়তে পারবেন। ওকে, ক্লিয়ার? ওকে, একটা স্ক্রিনশট নেন দ্রুত। ওকে, সো আই হোপ সবার মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ওকে, ওকে, ফাইন। এইবার আসেন আমরা একটু যে জায়গাতে ছিলাম, দয়া করে আর কেউ কোনো মানে প্রশ্ন করেন না, দয়া করে, আপনাদের কাছে মাপ চাই। আমার ক্লাসে একটু কেউ উল্টাপাল্টা কোনো, মানে উল্টাপাল্টা বলতে পড়াশোনার বাইরে, মানে বাচ্চাদের মতো কেউ কোনো কমেন্ট করবেন না, পড়াশোনার রিলেটেড বাচ্চাদের মতো কমেন্ট করবেন না। আর দ্বিতীয়ত যে বাইরের কমেন্টটা একেবারেই করবেন না। আচ্ছা ঠিক আছে, তো এইবার আসেন আমরা একটু শুরু করি। তো প্রথমত, যদি উপসর্গ বের করার কৌশল, যদি কোনো উপসর্গ সাধিত শব্দের, প্রায় সময় আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, একটা শব্দ দিয়ে বলে যে এই শব্দের ভিতরে উপসর্গ কয়টা আছে, এই ধরনের প্রশ্ন আমাদেরকে বের করতে বলে। তো যদি কৌশল এক, যদি আপনি দেখেন জফলা আছে, জফলা থাকলে সেক্ষেত্রে রস্বীকার চলে আসবে। এটা আমরা সন্ধির ক্ষেত্রেও পড়েছি, এই জিনিসটা এখন জাস্ট অ্যাপ্লাই করবো। যেমন আসেন একটা শব্দ বলা হলো ব্যাকরণ শব্দ উপসর্গ কয়টা, এখন দেখেন তো ব্যাকরণে জফলা আছে না নাই? আছে। তাহলে দেখেন এই যে এখানে এই জফলাটা যখন নিয়ে আসলাম তখন হয়ে গেল কি বি, এই বি এটা কিন্তু একটা উপসর্গ, মনে আছে? এটা কি বলে, এটা একটা উপসর্গ, ফাইন। তাহলে জিনিসটা ক্লিয়ার। এরপর খেয়াল করে দেখেন এই যে এখানে একটা সরেয়া আছে, এই যে একটা সরেয়া, এটা কিন্তু এখানে হয়ে গেছে, এটা একটা উপসর্গ। এখন আপনি বলবেন ভাই বি এটা উপসর্গ কেমনে, আর এটা উপসর্গ কেমনে? আপনারা আগে ধরে পিটানো দরকার যে এই প্রশ্ন করবে, কারণ গত ক্লাসের আগে আমি বলেছি, গত ক্লাসে যখন নেট সমস্যা হয়েছে আমি বলেছি যে উপসর্গগুলো সবাই মুখস্থ করে আজকের ক্লাসে আসবেন। এখন আপনি যদি এই প্রশ্ন করেন ভাই আ এটা উপসর্গ কেমনে, বি এটা উপসর্গ কেমনে, তাহলে আপনি ক্লাসে বের হয়ে যান। আমি যেভাবে বলি আমার কথা আগে বুঝতে হবে, আমার কথা শুনতে হবে, তারপর আমার ক্লাস বুঝবেন। আপনি আমার কথাই শুনেন না, তো আপনি আমার ক্লাস কেমনে বুঝবেন, আপনি আমার কথা কিভাবে বুঝবেন? এই জন্য বলবেন না ভাই এটা কিভাবে উপসর্গ, আমার মেজাজ তাইলে খুব খারাপ হয়ে যাবে, কারণ আমি যা বলছি আপনি সেটা শুনেন নাই। যদি বুঝেন, বুঝলে বুঝবেন, না বুঝলে ভাই বললেন না আ বি এটা কিভাবে উপসর্গ, তাহলে ভাই আপনাকে আর বুঝাইতে পারবো না, কারণ এটা মুখস্থ করতে হবে। গত ক্লাসে বারবার বলছি যে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে দেখেন এই নিয়মটা বুঝছেন কিনা যে ব্যাকরণ শব্দে দুইটা উপসর্গ, আর করণ যেটা আছে এটা হচ্ছে মূল শব্দ। এইবার আমাকে একটু বলেন যে ব্যাকরণ শব্দের দুইটা উপসর্গ কিভাবে, এটা আপনি বুঝছেন কিনা? যদি বুঝেন তাহলে এই শব্দটা সলভ করেন যে অত্যাচার শব্দ উপসর্গ কয়টা বলেন, অত্যাচার শব্দ উপসর্গ কয়টা দ্রুত, অত্যাচার শব্দ উপসর্গ কয়টা বলেন? দ্রুত দ্রুত, এইটা সলভ করেন যে অত্যাচার শব্দ উপসর্গ কয়টা এবং কোন দুইটা সেটাও বের করেন। আগের আগের নিয়ম। একজন বলছে রাগ নিয়ন্ত্রণ করা ভালো, রাগ কইরাই আপনারা আমি
আমার আমার রুলের ভিতরে আনতে পারতেছি না। আর রাগ না করে আপনারা ছেড়ে দিলে তো খুঁজেই পাওয়া যাবে না। এই জায়গাতে রাগ দেখানো ভালো, কারণ আমি তো আপনারে পাচ্ছি না, মানে অফলাইনে পাচ্ছি না। অফলাইনে পাইলে আমি আপনাদের দাঁড় করায় পড়াইতে পারতাম, পড়া শিখিয়ে দিতে পারতাম, বাট পাচ্ছি না। সেই জায়গায় রাগ করে আপনারা শিখাইতে হবে, রাগ করেই তো হয় না, তাই না? সব জায়গায় রাগ না, মানে কিছু কিছু জায়গাতে রাগ দেখানো লাগে, নাইলে হয় না। আমার তো ভাই খায় দেয় কাম নাই, আপনার লগে আমি রুট ব্যবহার কেন করবো? মানে আপনার সাথে আমি কঠিন ব্যবহার কেন করবো? আপনি টাকা দিয়ে করতেছেন না, আপনি যাতে শিখেন এই জন্য। নাহলে তো আপনার লগে আমি গল্প করে 1 ঘন্টা কাটাই দিতে পারি, তাই না? আচ্ছা, তো খেয়াল করে দেখেন, তাহলে জফলা আছে। এখন দেখেন এই যে জফলার জায়গায় যদি আগে যদি রসিকের আনেন তাহলে হয়ে যাবে অতি। এরপর দেখেন এই যে এখানে একটা আছে, তার মানে অত্যাচার, দ্যাটস ইট, দুইটা। 1 নম্বর নিয়ম আমাদের ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা ফাইন, এইবার আসেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা এইবার আসেন, খেয়াল করে দেখেন 2 নাম্বার কথা হচ্ছে, যদি বফলা থাকে, বফলা থাকলে সেখানে একটা রস্যুকার আসবে। কি আসবে বলেন? রস্যুকার আসবে। এখন দেখেন আমি একটা শব্দ লিখলাম, শব্দ হচ্ছে স্বাগত। এখন স্বাগতের মধ্যে আপনি খেয়াল করে দেখেন, বফলা যদি আসে তাহলে একটা রস্যুকার আনেন, সু যোগ, এই যে দেখেন এখানে একটা সরে আছে, তার মানে সরে আর গতটা হচ্ছে রুট শব্দ, কাজ হয়ে গেছে। তাহলে স্বাগত শব্দের ভিতর উপসর্গ কয়টা? 2টা, দ্যাটস ইট। তাহলে এইবার আপনি সলভ করেন যে সুস্বাগত এখানে উপসর্গ কয়টা? দ্রুত। সুস্বাগত এখানে উপসর্গ কয়টা বলেন? দ্রুত। আচ্ছা, তাহলে সিম্পল। সু এটা তো প্রথমে একটা উপসর্গ আছে, এরপর দেখেন বফলা থেকে রসুকের আনলা আরেকটা, এরপর সরে, তার মানে সুস্বাগত উপসর্গ 3টা। ক্লিয়ার? তাহলে আমাদের সুস্বাগত শব্দের ভিতর উপসর্গ কয়টা? আমরা পেলাম 3টা, ফাইন। আচ্ছা, এরপর আসেন, এরপরে যে কথা, সেই কথাটা হচ্ছে যে যদি আমরা কখনো দেখি যে কোন একটা শব্দের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, যদি আমরা কখনো দেখি কোন একটা শব্দের ভিতরে নাসিক্য বর্ণগুলো আছে, দন্ত ন, ইয়, উম, ম, অনুসার, ঠিক আছে? এই টাইপ যে নাসিক্য বর্ণগুলো আছে ওগুলো থাকলে তার পরিবর্তে ম বসবে, ওগুলো থাকলে তার পরিবর্তে কি বসবে? ম বসবে। তাহলে আসলে আমরা একটা শব্দ দেখি, আমি লিখলাম অসংযত। এখন খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা উপসর্গ। এরপর খেয়াল করে দেখেন দন্তস অনুসার এখানে যদি থাকে তাহলে হয়ে যাবে কি? ম। তাহলে সময়টা একটা উপসর্গ, একটা উপসর্গ। এরপর যত যেটা আছে এটা হচ্ছে রুট শব্দ বা এটা হচ্ছে মূল শব্দ। তাহলে অসংযত শব্দের ভিতর উপসর্গ কয়টা বলেন? 2টা। কয়টা? 2টা। বুঝতে পেরেছেন? এইবার তাহলে আসেন আমি একটা শব্দ বলি, শব্দটা হচ্ছে অনুসন্ধান। এখন অনুসন্ধান এখানে উপসর্গ বের করেন। অনুসন্ধান শব্দ উপসর্গ কয়টা বের করেন? দ্রুত। ওকে, তাহলে খেয়াল করে দেখেন প্রথমত আমরা একটা অনুসর্গ তো এমনিতেই পাই, সেটা হচ্ছে অনু। এরপর দেখেন দন্তর যদি থাকে তাহলে ওখানে একটা ম চলে আসবে, তাহলে অনু যোগ সম, তাহলে এখানে উপসর্গ হচ্ছে 2টা। এখন ভালো করে খেয়াল করেন আমার দিকে, এখানে তো শব্দ থেকেও উপসর্গ বের করতে দিছে, কিন্তু মাঝে মধ্যে শব্দ না দিয়ে যদি আপনাকে একটা বাক্য দেয়, যদি বলে যে বাক্য থেকে উপসর্গ বের করো, তখন কিন্তু ব্যাপারটা আরো জটিল। খেয়াল করেন, যদি বলে বাক্য থেকে উপসর্গ বের করো তখন কিন্তু ব্যাপারটা আরো জটিল। আসেন ব্যাপারটা কেমন হয় একটু খেয়াল করে দেখেন। যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরেন খেয়াল করেন, সাপোজ এই যে এটা একটা বাক্য। এখন এই বাক্যের মধ্যে বাক্যে বলা হচ্ছে যে অনতি বিলম্বে সম্রাট সৈন্য সমবিয়ে বেহারে দুর্গম মরুপথে অভিযান করলেন, এই বাক্যে কতটি উপসর্গ আছে? এগুলো সবগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা প্রশ্ন। যদি এরকম আসে তাহলে আপনি শব্দ বাই শব্দ আগে উপসর্গ বের করেন। যেমন খেয়াল করে দেখেন অনতি, তাহলে অনতি এখানে প্রথমত অন এটা একটা উপসর্গ,
এরপর দেখেন অন অতি, এই অতি এটা একটা উপসর্গ। এরপর দেখেন বি এটা একটা উপসর্গ, তাহলে এইখানে উপসর্গ তিনটা, ভালো করে বুঝেন। এরপর সম্রাট, এখানে সময়টাকে যদি উপসর্গ বলেন তাহলে রাট এটা মূল শব্দ, এরকম না, মানে সম্রাট শব্দটাই হচ্ছে রূঢ় শব্দ, এখানে কোনো উপসর্গ নাই। সৈন্য, এখানে কোনো উপসর্গ নাই। এরপর খেয়াল করে দেখেন এই যে এখানে এই সময়টা একটা উপসর্গ। এরপর দেখেন সমভি, তো এই অভি এটা একটা উপসর্গ, এখানে সরাইটা কিন্তু উজ্জ্ব আছে। মনে আছে যে জফালা থাকলে একটা রসিকার হবে, তাহলে বি এটা একটা উপসর্গ। এরপর দেখেন এই যে এখানে একটা আকার, এটা একটা উপসর্গ, তাহলে এখানে পাইলেন চারটা উপসর্গ। তাহলে আগে তিনটা, এখন চারটা। দুর্গমের দেখেন দূর, এটা একটা উপসর্গ, ঠিক আছে। মরুপথে মরুটরু এগুলো কোনো উপসর্গ না। অভিযানের এই অভিটা একটা উপসর্গ, অভিযান করলেন, করলেন এটাতে কোনো উপসর্গ নাই। তাহলে দেখেন এবার কিন্তু বের করে ফেলতে পারলেন যে অনতি বিলম্বে এখানে তিনটা, সমবি ব্যাহারে এখানে চারটা, দুর্গম দুইটা, অভিযান কয়টা, অভিযান একটা। তাহলে খেয়াল করে দেখেন টোটাল কয়টা হয়েছে, এখানে তিন, এখানে চার, কত হয়েছে, 7, 8, 9, শেষ। বুঝছেন? তাহলে এইবার আমাকে বলেন যে শব্দ থেকে যদি উপসর্গ আসে তাহলে পারবেন কিনা। রুট শব্দ কেমনে বুঝবো, মানে পরের যেটা থাকে উপসর্গ, তো রুট শব্দটা পরে যেটা থাকে, পরের মূল শব্দ যেটা থাকে, মিনিংফুল শব্দ যেটা থাকে এইটাই, ঠিক আছে। যেমন দুর্গম, দূর এটা হচ্ছে উপসর্গ, আর পরে যেটা থাকে এটা অবভিয়াসলি রুট শব্দ, মানে গম। বুঝছেন? বলেন পারবেন কিনা। একজন বলছে বিশ্ববিদ্যালয় শব্দটি কয়টা উপসর্গ আছে। বিশ্ববিদ্যালয় শব্দটিতে থেকে কখনো উপসর্গ আসবে না, কারণ এটা উপসর্গ সাধিত শব্দ না। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কয়টি অক্ষর আছে। বুঝছেন? আচ্ছা আসেন আমরা আরো সলভ করি। তো এইখানে বলা হচ্ছে যে দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক, এই বাক্যে কয়টি উপসর্গ আছে। তাহলে আপনারা একটু, আমি একটু দেখতে চাই যে আপনারা দেখি এই জায়গাগুলোতে কতটা মানে পারেন, দেখি সবাই একটু সলভ করেন তো, দেখি দেখি বের করেন যে এখানে কয়টা উপসর্গ আছে এই বাক্যের ভিতরে, যে দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষাতে অ্যাভেলেবেল প্রশ্ন আসে এবং পরীক্ষাতে প্রশ্ন আসে। তো প্রশ্নটা হচ্ছে দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক এই বাক্যে কয়টি উপসর্গ আছে। দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক এই বাক্যে কয়টি উপসর্গ আছে, বের করেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আসলে আমরা একটু দেখি যে আসলে পারি কিনা, হয় কিনা আমাদের। তো প্রথমত দুর্নীতি, এটাকে বিশ্লেষণ করলে একটা পাই, সেটা হচ্ছে দূর। অনুসন্ধানের অনুসময়, এটা আমরা আগেই দেখেছি, অত্যাবশ্যক অতি যোগ আ, তাহলে এখানে 4, এখানে উপরে 1, 5টা। ওকে ফাইন, তাহলে আমার মনে হয় যে জিনিসটা ক্লিয়ার। ওকে, আরেক ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে উপসর্গ থেকে, যে টাইপ গুলো প্রশ্ন আসে আমি সব টাইপ নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে উপসর্গের অর্থ, একটা উপসর্গ দিয়ে বলবে যে এই উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে, এই উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে। আচ্ছা, তো খেয়াল করে দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন পরীক্ষাতে প্রশ্ন এলো যে রাম ছাগল, এই রাম ছাগল, এই যে শব্দটা আছে, বলা হলো যে রাম ছাগলের রাম এটা কোন উপসর্গ অর্থ প্রকাশ করে, মানে কি অর্থ প্রকাশ করে। মনে রাখবেন অর্থ প্রকাশ করে এই ধরনের উপসর্গ গুলো থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে মনে রাখবেন এটার উত্তর হচ্ছে আপনার কমন সেন্স। এটার উত্তর কি, এটার উত্তর আপনার কমন সেন্স। যার কমন সেন্স ভালো সে পারবে, যার কমন সেন্স নাই সে পারবে না। আচ্ছা রাম ছাগল মানে কি, আগে ভালো করে খেয়াল করে দেখেন, ছাগল মানে তো নর্মালি ছাগল। এখন রাম ছাগল, আচ্ছা আরো রাম ছাগল না বলে ধরেন আমি বললাম যে রামদা, তো পরীক্ষাতে প্রশ্ন এলো যে রামদা শব্দের রাম কোন অর্থ প্রকাশ করে। এখন নর্মালি দা বলতে আমরা এরকম একটা ধরেন দাকে বুঝি, কিন্তু রামদা বলতে বিশাল যে দা, এরকম একদম বিশাল। তার মানে রামদা বলতে রাম উপসর্গটা এখানে বিশাল বা বড় অর্থ প্রকাশ করে। ব্যাপারটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। এবার আপনি আপনার কমন সেন্স দিয়ে উত্তর করেন। পরীক্ষাতে প্রশ্ন আসলো যে পাতি নেতা, এখন বলেন তো পাতি নেতার পাতি কোন অর্থ প্রকাশ করে, বলেন পাতি নেতার পাতি কোন অর্থ প্রকাশ করে, দ্রুত বলেন। দ্রুত আসলে আমরা এরকম অনেকগুলো সলভ করি, তাহলে আমার মনে হয় বুঝতে পারো। গুড, ভেরি গুড। পাতি নেতা, নেতা মানে তো ভাই যে বিশাল বড় নেতা, নেতা মানে কি যে বিশাল বড় নেতা।
কিন্তু পাতি নেতা মানে হচ্ছে যে ছোটখাটো নেতা, তার মানে এই পাতিটা এটা ক্ষুদ্র বা ছোট অর্থ প্রকাশ করে। ওকে, আচ্ছা আসেন এইবার আমাকে একটু বলেন অপমান, এই অপমান এটা কি অর্থ প্রকাশ করে? দেখেন মান এইটার বিপরীত কিন্তু অপমান। তার মানে এই যে অপমান শব্দে যে অপ উপসর্গটা আছে, এইটা আমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অপ উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে কি এটা বিপরীত অর্থ প্রকাশ করে। পরীক্ষাতে প্রশ্ন হলো সুগম। এখন সুগম যখন বললাম, গম মানে তো বুঝেন, মানে এখানে গমন অর্থ বোঝাচ্ছে। এখন বলে না যে এই রাস্তা পথ অত্যন্ত সুগম, তার মানে বলেন এই সু উপসর্গটা এখানে কি অর্থ প্রকাশ করতে পারে? সু উপসর্গটা এখানে সহজ অর্থ প্রকাশ করতে পারে। কি অর্থ প্রকাশ করতে পারে? সু উপসর্গটা এখানে কি অর্থ প্রকাশ করতে পারে বলেন? সহজ অর্থ প্রকাশ করতে পারে। তো এই টাইপ আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে। যেমন পরীক্ষাতে প্রশ্ন আসলো যে আর চোখ। এখন বলেন তো আর চোখ, এই আর চোখে চোখ মানে তো সবাই বুঝে, কিন্তু যদি পরীক্ষাতে এর আগে আর যুক্ত করা হয় তাহলে এই আর দ্বারা কি বোঝাচ্ছে বলেন? আপনার কি মনে হয়? একদম ইজি ভাই, একদম ইজি। বলেন বলেন। মানুষ বলে না যে সে আমার দিকে আর চোখে তাকায়, তার মানে বাঁকা চোখ। তার মানে এই উপসর্গটা, এই আর উপসর্গটা এখানে বাঁকা অর্থ প্রকাশ করে। বুঝছেন? বলেন বুঝছেন? ওকে, আবার খেয়াল করে দেখেন আমি লিখলাম যে অজপাড়া গা। অজপাড়া গা। এখন অজপাড়া গা মানে কি? যেটা নিতান্তই একেবারে গ্রাম। অজপাড়া গ্রাম মানে কি? নিতান্তই একেবারে গ্রাম, তার মানে ভালো জিনিস না। তার মানে অজপাড়া গ্রাম বলতে বুঝায় যে নিতান্তই মন্দ যেটা এরকম হতে পারে, অজ দিয়ে যত কিছু হতে পারে, মানে নিতান্তই খারাপ যেটা সেটাকে বলা হয়। আবার খেয়াল করে দেখেন আমরা লিখলাম অঘারাম। রাম তো বুঝলাম, কিন্তু অঘারাম মানে কি বুঝায়? তাহলে অঘারামে এই অঘা উপসর্গটি কি অর্থ দেয় বলেন? অঘারামে অঘা উপসর্গটি কি অর্থ দেয় বলেন? বলেন দ্রুত বলেন, এটা সবাই পারার কথা। আচ্ছা, তো খেয়াল করে দেখেন অঘারাম মানে কি? আমরা বলে থাকি বোকা, তার মানে অঘারামে অঘা বোকা অর্থ দেয়। কি অর্থ দেয়? বোকা অর্থ দেয়। তার মানে উপসর্গ শিখতে হলে, জানতে হলে এই জিনিসগুলো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপসর্গগুলো আমাদেরকে, এইগুলো আমাদেরকে একটু বুঝে বুঝে পড়তে হবে কোন উপসর্গটা কোন অর্থ দেয়। সাধারণত উপসর্গ থেকে প্রশ্ন আসে কি? উপসর্গ থেকে প্রশ্ন আসে এটি কোন ভাষার উপসর্গ, উপসর্গ বের করার কৌশল, উপসর্গ কি অর্থ প্রকাশ করে। এই তিনটা স্টেপের বাহিরে আমাদের পরীক্ষাতে সচরাচর প্রশ্ন আসে না। তার মানে কি? উপসর্গ কোন ভাষার উপসর্গ, উপসর্গ বের করার কৌশল, উপসর্গের অর্থ, এই তিনটা জিনিস পরীক্ষাতে আসে। সবকিছু পড়লে হবে না, যেইটা পরীক্ষা আসে এইটা পড়েন, যেইটা পরীক্ষায় আসে এইটা পড়েন। আমরা যা আসে তা পড়বো, আমরা বাহিরের পড়া পড়বো না। তাহলে যা আসে তা পড়বো, এইটা পড়লে আমাদের হয়ে যাবে, এটা পড়লে আমাদের হয়ে যাবে। আর ছোট্ট একটা ইনফরমেশন, চারটা উপসর্গ আছে আ, সু, বি, নি। এই চারটা উপসর্গ বাংলা এবং তৎসম উভয় ভাষাতেই পাওয়া যায়। পরীক্ষাতে প্রশ্ন আসবে নিচের কোন উপসর্গটি বাংলা এবং তৎসম উভয়তে পাওয়া যায়? উপসর্গ বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। এই ছোট ছোট ইনফরমেশন গুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসতে পারে। আবার বলছি, আশু বেনি চারটা উপসর্গ, এই চারটা উপসর্গ বাংলাতেও পাওয়া যায়, এই চারটা উপসর্গ তৎসমতেও পাওয়া যায়। উপসর্গ শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, এইবার আপনাদেরকে যে জিনিসটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে ফার্সি, আরবি, হিন্দি, ইংরেজি উপসর্গ। হ্যাঁ, এইগুলো আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে, অর্থাৎ ফার্সি, হিন্দি, আরবি এগুলো একটু পড়ে নিয়ে অল্প ছোট ছোট কয়েকটা, মানে এগুলো পড়লেই পারবেন। ঠিক আছে, এটা তো পড়ানোর কিছু নাই। এইবার আমাকে বলেন যে আজকে আমরা যে দুটো টপিক পড়লাম, উপসর্গ এরপর হচ্ছে সংখ্যাবাচক শব্দ, সবাই ক্লিয়ার কিনা বলেন দ্রুত? ওকে, একজন বলছে আলহামদুলিল্লাহ, উপসর্গ সংখ্যাবাচক শব্দ টপিক গুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, আমাকে একটু বলেন ক্লিয়ার কিনা, অথবা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে ক্লিয়ার, জি স্যার। ওকে ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। দেখেন আমাদের ক্লাসগুলো কিন্তু নিয়মিত হচ্ছে, এমন না যে আমাদের ক্লাস রেগুলার হচ্ছে না। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেগুলার করতে হবে ভাইয়া।
আপনাকে রেগুলার পড়তে হবে। ওকে, সবাই বলছে ক্লিয়ার। ক্লিয়ার হবেন, কিন্তু আপনাকে বাসাতে পড়তে হবে, মানে যে পড়বে সে পারবে, সবাই কিন্তু পারবে না। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।